পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান হলো সিজদাহ, যেখানে মৃত্যু হলেও জান্নাত সুনিশ্চিত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ছলনার ছলেও মিথ্যা কথা বলো না, আর মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো আজকের ভিডিওটা কাজকর্ম দিয়ে শুরু করেছি। তো সকালে কিন্তু আমরা অফ ক্যামেরাতে ঘরে নাস্তা করে নিয়েছিলাম। আর সকালের নাস্তার ভিডিওগুলো কিন্তু আমি তেমন করে করতে পারি না, কারণ আমি কিন্তু আগের ভিডিওগুলোতে বলেছি সকালবেলাতে আমার অনেক বেশি ঝামেলা থাকে। তবে ভিডিও করে কাজ করতে গেলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায় কাজকর্মতে। সে কারণে কিন্তু আমি আর সকালের নাস্তার ভিডিওগুলো করতে পারি না। তো সকালের নাস্তা খাওয়ার পরেই কিন্তু এই যে আমার ডাইনিং টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিব, কারণ ডাইনিং টেবিলের চেয়ারের কভারগুলো কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। চেয়ারের কভারগুলো খুলে তারপরে কিন্তু চেয়ারগুলো সহই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন কিন্তু চেয়ারের কভারগুলো খুলে চেয়ারগুলো পরিষ্কার করা সম্ভব হয় না, কারণ চেয়ারের কভারগুলো খুলতে গেলে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়। তাই আমি যেদিন চেয়ারের কভারগুলো ধুই সেদিনই কিন্তু চেয়ারগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে টেবিলের নিচের অংশটুকু পরিষ্কার করে নেই। তবে নিচের অংশটুকু যখন দেখি বেশি ময়লা হয়ে গিয়েছে তখনও কিন্তু আমি পরিষ্কার করে নেই। তো ডাইনিং টেবিলটাও কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর চেয়ারের কভারগুলো কিন্তু আমি খুলে রেখেছি। তো এগুলো কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব ধোয়ার জন্য। আর এদিকে কিন্তু আমি যে আচার বানিয়েছিলাম গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি, সেগুলো কিন্তু আমি একটু ডাইনিং টেবিলের উপরে রাখবো, কারণ এই আচারগুলো কিন্তু একটু রোদ দেওয়া লাগবে। তো রোদ্রে দিয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজে রাখবো। আর এখন যেহেতু আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই কিন্তু আমি আচারগুলো রোদ দিতে পারি না। সামনে যে ছোট আচারের জারটা আছে, তো এই জারের আচারটা কিন্তু আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। তবে আমাদের ঘরে কিন্তু ভাত খাওয়ার সময় আচার নিয়ে সবাই ভাত খায়। যত তরকারি থাকুক, তো আচার থাকলে কিন্তু তারা আচার ভাতের সাথে নিবে। তো যাই হোক, আমি কিন্তু এই যে এখানে ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম। তো কাপড় চোপড়গুলো দিয়ে তারপরে কিন্তু ঘরগুলো ভালো করে একটু গুছিয়ে নিব। যেহেতু ডাইনিং টেবিলটা পরিষ্কার করেছি, অনেক বেশি ঘরগুলো ধুলোবালি হয়ে গিয়েছে। ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য দিয়ে চলে আসলাম জুতার বক্সটা পরিষ্কার করতে। তো জুতার বক্সের উপরের অংশটা কিন্তু অনেক বেশি ধুলোবালি পড়ে থাকে। তো এগুলো কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি, তারপরে দেখা যায় ধুলো দিয়ে কিন্তু একদম সাদা সাদা ভাব হয়ে থাকে। তো কি আর করার আছে, তো আমরা যারা গৃহিণী, তো আমাদের কিন্তু এটাই চাকরি। আর বিনা পয়সার চাকরি কিন্তু আমরা প্রতিটি গৃহিণী করে থাকি। তারপরে দিন শেষে আমাদের অনেক কথাই শুনতে হয়। আর প্রতিদিন সকালবেলা নাস্তা খাওয়ার পরেই কিন্তু আমি মাত্র হাতে 2 ঘন্টা টার্গেট নিয়ে ঘরের সমস্ত কাজগুলো করে নিই। তো এই 2 ঘন্টার সময়ের ভিতরে কিন্তু আমি ঘর গোছানো, ঘর মোছা সব কিছু করে নিই। আর যদি আমার সংসারের কাজগুলো আমি টাইম অনুযায়ী করি, তাহলে কিন্তু আমি সেই টাইম অনুযায়ী আমার সংসারের কাজগুলো শেষ করতে পারি। সংসার হলো একটা মায়ার জায়গা, ভালোবাসার জায়গা, যেখান থেকে আমরা চাইলেও চলে যেতে পারি না। যাই হোক, এখন কিন্তু আমি সোফাগুলোকে পরিষ্কার করে নিব। তবে প্রতিদিনই কিন্তু আমার ঘরের ফার্নিচারগুলো আমি এভাবেই পরিষ্কার করি। তারপরেও কিন্তু দেখা যায় যে প্রতিদিনই ধুলো দিয়ে ফার্নিচারগুলো একদম সাদা সাদা হয়ে থাকে। এতটাই সাদা সাদা ভাব হয়ে থাকে যে ফার্নিচারগুলোর দিকে তাকালে চোখে পড়ে। তো প্রতিদিনই দেখা যায় দুপুরবেলায় ফার্নিচারগুলো মুছি, আবার দেখা যায় বিকেলে যদি জোরে বাতাস ছাড়ে তাহলে কিন্তু ঘরগুলো একদম নোংরা হয়ে যায় বালি দিয়ে। তো ওই বিকালেও কিন্তু আমার ফার্নিচারগুলো পরিষ্কার করে তারপরে ঘরগুলোকে ঝাড়ু দিতে হয়। আর যেহেতু আমরা 6 তলার উপরে থাকি, আবার আমাদের ফ্ল্যাটটা কিন্তু দক্ষিণ সাইডে। তো দক্ষিণ সাইডে কিন্তু গরমের দিনে অনেক বাতাস আসে। তো বাতাসের সাথে কিন্তু অনেক বেশি ধুলোবালি ঢুকে যায়।
আগে যখন আমরা নিচতলাতে থাকতাম তখন ভাবতাম যে উপরে হয়তো একটু ধুলোবালি কম হবে। এখন উপরে উঠে দেখি যে নিচতলার থেকে উপরের তলাতে অনেক বেশি ধুলোবালি হয়। তো এত ধুলোবালি যে আমি চিন্তাও করতে পারি না। তো এত ধুলোবালি পরিষ্কার করতে করতে কিন্তু অনেক সময় দেখা যায় যে হাতগুলো ব্যথা করে। তো মাঝে মাঝে মনে হয় যে সংসারের এত কাজ আর পরিষ্কার করব না, তো একটু নোংরা থেকে দেখি না কেমন লাগে। তারপরেও কিন্তু নোংরা থাকতে পারি না। তো যতই বলি যে পরিষ্কার করব না, তারপরেও কিন্তু সেই ফার্নিচারগুলো ঘরগুলো আবার পরিষ্কার করতে আসি। যাই হোক, ডাইনিং টেবিলটা কিন্তু আমি একটু গুছিয়ে নিয়ে আপনাদের সামনে এই যে ফাইনাল লুকটা তুলে ধরলাম। আর আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলোতে কিন্তু আমি কভার লাগিয়ে রাখি। তবে কভার লাগিয়ে রাখলে কি চেয়ারগুলো সুন্দর দেখা যায়, না কভার ছাড়া সুন্দর দেখা যায়? তো আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে চেয়ারের কভারগুলো একদমই লাগাতে দিতে চায় না, তাহলে নাকি চেয়ারগুলো সুন্দর দেখা যায় না। তবে কি আর করব, যেহেতু চেয়ারগুলো অনেক বেশি ময়লা হয়ে যায়। আবার যদি চেয়ারের কভারগুলো না লাগিয়ে রাখতাম, তাহলে কিন্তু চেয়ারগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। আর অন্যান্য ফার্নিচারের মতো কিন্তু চেয়ারগুলো আমার প্রতিদিনই মুছতে হতো। তো কভারগুলো লাগিয়ে রাখি দেখে কিন্তু চেয়ারগুলো একটু মোছামুছি কম করা লাগে। যাই হোক, আপনারা কারা কারা ভিডিওটির এই পর্যায়ে আসছেন আমি অবশ্য জানি না। যদি আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটির সঙ্গে এতক্ষণ থেকে থাকেন, তাহলে প্লিজ আপনারা আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনারা কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, ঘরগুলো গুছিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। ক্যামেরাতে কিন্তু আমি এই যে কলমি শাকগুলো বসিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু কলমি শাকগুলো আমি একটু বাগার দিয়ে নিলাম। তো কলমি শাকগুলো বাগার দিয়ে তারপরে কিন্তু একটা বাটিতে বেড়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি একটু পেঁয়াজ বসিয়ে দিলাম। তো এই পেঁয়াজগুলো দিয়ে কিন্তু শিং মাছের ডিম একটু ভুনা করে নেব। তবে শিং মাছের ডিমগুলো কিন্তু আমি ভুনাই করতে চেয়েছিলাম। তবে পরে ভাবলাম যে আমার মেজো ছেলেটা যেহেতু কোনো সবজি খেতে চায় না, তো একটু সবজি কেটে নিয়েছি। তো কিন্তু ডিম দিয়ে সবজি রান্না করলে অবশ্য খায়, তবে এমনি তরকারির সবজিগুলো কিন্তু একদমই খেতে চায় না। যেহেতু ওর সবজি খাওয়া একদম হয় না, তো আমি একটু ডিম দিয়ে সবজিগুলো রান্না করে নিব। তো এখানে কিন্তু আমি একটু বটবটি, আলু আর এই যে কিছু পেঁয়াজ দিয়েই শিং মাছের ডিমটা রান্না করে নিব। তো আজকের ভিডিওটি ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওতে আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি, তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শিং মাছের ডিমগুলো কিন্তু তেল আর পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো শিং মাছের ডিমগুলো ভালো করে ভেজে তারপরে কিন্তু সব মশলা এখানে দিয়ে দিয়েছে। তো মশলাগুলো দিয়ে ডিমগুলো কিন্তু একটু কষিয়ে নিয়েছিলাম। কষানোর পর কিন্তু যে কেটে রাখা আলু আর বরবটি দিয়ে দিয়েছি। তো একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর অফ ক্যামেরাতে কিন্তু ঝোলের জন্য একটু পানি দিয়েছিলাম। তো এখন কিন্তু একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। তো জিরার ফাঁকি দিয়ে তারপরে কিন্তু একটু জাল করে নেব। তো ভিডিওটি কিন্তু আজকে এখান থেকে শেষ করব। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতন বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।